আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লার খানপুর তল্লা মসজিদে যেই দুর্ঘটনা ঘটে গিয়েছে, আর সেই দুর্ঘটনায় যারা অলরেডি শহীদ হয়েছেন আর যারা এখনও চিকিৎসাধীন আছেন, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে মৃতদেরকে আল্লাহ যেন তাদের জীবনের সকল রকমের ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সম্পূর্ণ সুস্থতা দান করুন। ভিডিও শুরুর আগেই প্রথমে আমি আমার কয়েকটা জরুরি কথা বলে তারপর মেইন ভিডিওতে যেতে চাই। নাম্বার 1, তিতাস গ্যাস কোম্পানি হামলার পিছনে কারণ যেইটাই হোক, দুর্ঘটনার পিছনে কারণ যেইটাই হোক, এই গ্যাস কোম্পানির বিষয়টা যদি প্রমাণিত হয়ে যায়, যদিও এটা অলরেডি অর্ধেকটা প্রমাণিত, তাহলে তিতাস গ্যাস কোম্পানিকে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারকে মিনিমাম 5 কোটি টাকা করে যেন ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষ থেকে দিতে বাধ্য করা হয়, এই দাবি রেখে আজকের এই বক্তব্য আমি শুরু করছি। কারণ যারা মরছে তাদের ক্ষেত্রে 10 কোটি দেওয়া যাইতে পারে, আর যারা অসুস্থ আছে তাদের ক্ষেত্রে মিনিমাম 5 কোটি, কারণ এই মানুষগুলো ভবিষ্যতে কিছু করে খাইতে হবে। এখন এতগুলা মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে কারা? এই পর্যন্ত সাধারণ যতগুলো ভিডিও ফুটেজ, তথ্য, ডাটা আসছে, ততই কিন্তু বিষয়টা সন্দেহের দিকে যাচ্ছে। এখন যে গ্যাসের বিষয়টা এখানে বলা হচ্ছে, এটা আমার একান্ত কিছু ব্যক্তিগত মতামত, প্লাস হচ্ছে কিছু গণমাধ্যমের মতামত আমি একত্রিত করে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। দর্শক, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে মসজিদ ভর্তি গ্যাস ছিল, আর এই গ্যাসটা যেহেতু লাইনের গ্যাস, গ্যাস দুই রকম হয়। একটা আছে আমরা যেটা রান্নার কাজে ব্যবহার করি এলপিজি গ্যাস, সেটা কিন্তু আলাদা, সেটার যে উপাদানগুলো সেটা আলাদা। বাট নর্মালি যেটা আমাদের বাংলাদেশের যে গ্যাস ফিল্ডগুলো থেকে আপনার এই গ্যাসগুলো বিভিন্ন জায়গায় অফিসে কোম্পানিতে সরবরাহ করা হয়, বেসিক্যালি এগুলো মিথেন এবং ইথেন টাইপের গ্যাসই আপনার সরবরাহ করা হয়। এখন মিথেন যে গ্যাস, এটার ধর্ম কী সেই সম্পর্কে লম্বা বিস্তারিত যাওয়ার সুযোগ নাই, শর্টকাটে আমি বলছি। মিথেন গ্যাস ধরলাম মসজিদের নিচে দিয়ে মিথেন গ্যাসের একটা লাইন গেছে, আর আমরা ভিডিও ফুটেজে দেখছি যে ফ্লোরে পানি ঢালার পরে বুদবুদ আকারে নিচে থেকে গ্যাস উঠছে, তার মানে এখানে গ্যাস আপনার মজুদ ছিল। এখন মিথেন গ্যাস কখন দাহ্য হয়? আমরা যখন ম্যাসলাইট জ্বালাই অথবা যারা অটো চুলা জ্বালান, সেখানে হচ্ছে কি ম্যাসের আগাতে কি থাকে, কার্বন বা ফসফরাস টাইপের একটা জিনিস থাকে, যেটা বারুদ মারার সাথে দুইটা সংস্পর্শ হইয়া আগুন জ্বালায়। তদ্রূপ ইলেকট্রিসিটির ক্ষেত্রেও মাঝে মাঝে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটে যায় যখন শর্ট সার্কিট ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল ধরে নিলাম যে মসজিদ ভর্তি গ্যাস ছিল, কিন্তু কি পরিমাণ গ্যাস থাকলে, কত পরিমাণ গ্যাস জমাভূত হইলে যে একটা বৈদ্যুতিক স্পার্কলিং খুব ছোট্ট একটা হয়, এটাতে হয় কি অনেক সময় কারেন্টের লাইন পুড়ে যায়। নর্মালি বৈদ্যুতিক শর্ট সার্কিটে যেটা হয় আপনার কাট আউট পড়ে যায় অথবা কারেন্টের লাইনগুলো জ্বলে যায়, ঠিক আছে, সর্বোচ্চ এটা হয়। বাট অনেক সময় বড় বড় ভবনে আগুন ধরে, যেহেতু এখানে গ্যাসের বিষয় ছিল, বিষয়টা হচ্ছে একটু বড় মাপের একটা স্পার্কলিং হইতে হয়েছে। যদিও বড় মাপের স্পার্কলিং হয়, ধরেন মসজিদের ভিতরে গ্যাস ভর্তি, সুইচের যেই অংশটায় আপনার নেগেটিভ পজিটিভ অংশ জোড়া দেওয়া, সেই অংশটা নিশ্চয়ই খোলা জায়গায় না, সেটা একটা ওয়ালের ভিতরে, একটা সার্কিট বা একটা বোর্ডের ভিতরে। এখন যেহেতু গ্যাস একটা বাষ্পীয় পদার্থ, ধরে নিলাম যে ওইটা ওই সুইচের ফাঁকে দিয়া নাট বল্টুর চিপা দিয়া গেছে, কিন্তু ওইখান থেকে ব্রাস্ট হইয়া পুরা মসজিদ ব্রাস্ট করার মতন এত পরিমাণ গ্যাস কি এখানে জমা ছিল? যদি আমরা ভিডিও এভিডেন্সগুলো দেখি, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যগুলা, সেখান থেকে দেখা যাচ্ছে যে যেই সময় এই বিস্ফোরণ ঘটেছে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে, তার আগে মাগরিবের নামাজ হয়েছে, সেইখানে এর মাঝখানে দুইবার ইলেকট্রিসিটি গেছে। এখন যেহেতু ইলেকট্রিসিটি গেছে, নিশ্চয়ই ওই সময় মসজিদে যারা ছিল দরজা জানলা খুলছে, ধইরা নিলাম দরজা জানলা খোলে নাই, কিন্তু মসজিদে ঢুকার সময় বের হওয়ার সময় আপনার হয়েছে কি যে দরজাগুলো অবশ্যই খুলছে। আর আমরা জানি যে বাষ্পীয় যে গ্যাস পদার্থ, সেটা একটা জায়গার ভিতরে সিলিন্ডারে যখন ব্যবস্থা করা হয়, সেটাকে এয়ারটাইট একটা সিলগালা সিলিন্ডারের ভিতরে রাখা হয় উচ্চ প্রযুক্তি অনুযায়ী সিস্টেমে। কিন্তু নর্মাল বিল্ডিংয়ের মধ্যে গ্যাস রাখলে সেটা হয় কি, এটা ব্যাপন প্রক্রিয়ায় ছড়ায় যায়। ব্যাপন প্রক্রিয়া তো বোঝেন, যে আপনি ফাঁদ দিচ্ছেন, এক জায়গায় গন্ধ পাইছে সবাই, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় এটা ছড়ায়। তো গ্যাসের যে বিষয়টা, সেটাও নিশ্চয়ই ব্যাপন প্রক্রিয়ায় দরজা দিয়ে বের হওয়ারই কথা, কিন্তু সেটা হয় নাই। ধরে নিলাম গ্যাস ছিল, কিন্তু এসির যে বিস্ফোরণ, সেটা হওয়ার জন্য উচ্চ মাত্রার আপনার একটা কি বলা হয় যে অগ্নিকাণ্ড লাগে। কারণ আপনি যদি দেখেন এসিতে দুই ধরনের গ্যাস ব্যবহার করা হয়, একটা হচ্ছে R22 আর একটা হচ্ছে R410।
R22 তুলনামূলক ভারী গ্যাস, যেটা আপনার অল্পতে দাহ্য হয়, সেই কারণে আধুনিক যে এসিগুলো আছে সেখানে R410 নামক গ্যাসটা ব্যবহার করা হয়। কেন? এটাতে সহজে আগুন লাগে না, তবে লাগে কখন? উচ্চমাত্রার কোনো চাপ বা আগুন যদি সেটাকে সংস্পর্শে যায় সেই ক্ষেত্রে। কিন্তু এখানে এত বড় একটা বিস্ফোরণ চট করে হয়ে গেল, এতগুলা মানুষ মরে গেল, আপনার এসিগুলা ব্রাস্ট হয়ে গেল। বিষয়টা আপনি হয়তো স্বাভাবিকভাবে ভাবছেন, কিন্তু আমি স্বাভাবিকভাবে এটা ভাবার সুযোগ পাচ্ছি না, কারণ এই দেশে মাঝে মাঝে নানান ধরনের ঘটনা ঘটে যখন কেঁচু খুললে সাপ বের হয়। এখন অনেকে বলবেন যে ভাই আপনারা তো সন্দিহান মন কেন? জি বস, আমার একটু সন্দিহান মনে, কারণ এখানে আসলে পারস্পরিক যে দোষারোপ, যে এতদিন ধরে তিতাস কোম্পানিকে গুতাইতেছে, তারা আসে না, 50,000 টাকা দাবি চাচ্ছে, আবার ধরেন এই এত বড় একটা দুর্ঘটনা হইতে পারতো, ছোটোখাটো ক্ষুদ্র আগুন লাগছে, নর্মালি একটা জায়গা পুইরা গেছে, কিন্তু এত বড় একটা এক্সপ্লোসিভের একটা ব্যাপার। আমার মনে হয় যে যেমন শামীম ওসমান ভাইও কিন্তু বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করেছেন, ওইখানের যিনি স্থানীয় এমপি আছেন। আমার মনে হয় সরকারের যারা তদন্তকারী সংস্থা আছেন এখানে কয়েকটা জিনিস একটু নজরে আনা দরকার, যে যদি ওই মসজিদে সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে সেই দিন ওই মসজিদে কে কে প্রবেশ করেছে, কারো কাঁধে কোনো ব্যাগ ট্যাগ ছিল না কিনা। ভাই অনেক সময় হয় কি, মসজিদগুলো খালি থাকে, যারা নাশকতা করে, যারা ধরেন নানান ধরনের কুকর্ম করে, অপকর্ম করে, ওরা কিন্তু মসজিদে আসে। এখন ইলেকট্রিসিটি যখন গেছে তখন কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য এমন সিস্টেমে রাখছে কিনা, যে আপনার অনেক সময় থাকে কি সায়েন্টিফিক কিছু ব্যাপার আছে, দুইটা জিনিস রাখা দিলেন একটা সিস্টেম করে, 5 মিনিট পরে ব্যাটারিগুলো একটু জ্বললা উঠলে এটা থেকে একটা স্পার্কলিং হবে, ইলেকট্রিক সুইচের ভিতরে এরকম কোনো কিছু রাখছে কিনা, যদি সিসিটিভি থাকে সেগুলো একটু নজরদারি করা দরকার। আর যদি সিসিটিভি না থাকে তাহলে ওই মসজিদের আশেপাশে নিশ্চয়ই দোকান আছে, যে ওই দিন নতুন কাউকে দেখা গেছে কিনা, কারণ ভাই এতগুলো মানুষ তো মরছে, আপনি বিষয়টা হালকাভাবে নেওয়ার নাই, হালকাভাবে নেওয়ার নাই। আর এসিগুলোর মধ্যে যেই গ্যাস ইউজ করে সেখানে একটা বিস্ফোরণ যেই সিস্টেমে হয়েছে এত উচ্চ লেভেলে, তো সেগুলো আসলে অনেকটাই প্রশ্নের বিষয় এখানে। হ্যাঁ, আর যেহেতু মার্কেটে এখন কয়েকটা বেশ সেন্সেশনাল ইস্যু চলতেছে, আপনাদের খেয়াল রাখার কথা। মেজর সিনহা হত্যাকাণ্ড, ওসি প্রদীপ দাস সহ নানান বিষয়গুলো কিন্তু মার্কেটে আছে। আমি বলছি না যে এগুলো ওসি প্রদীপ দাসের কর্মকাণ্ড, সেরকম না, কিন্তু হইতেও পারে, নাও হইতে পারে, জাস্ট এটা গ্যাস করা। কারণ সন্দেহহীন মন তো, এতগুলো মানুষ মারা গেছে, তাদের মনে নানান কথা। এই যে দেখেন এখন কেন পাঠাইলাম মসজিদে, মানুষের ভিতরে আহাজারি, আল্লাহর ঘর মসজিদেও এখন মানুষের কাছে একটা নেগেটিভ ফিলিংস হচ্ছে। কেন? কারণ তার ভাই সন্তান হারাইছে, কারো স্বামী হারাইছে। আমি শতভাগ শিওর এটাকে ভালো করে ইনভেস্টিগেশন করলে, বিশেষ করে যারা এসির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বা গ্যাস নিয়ে যারা উচ্চ পর্যায়ের বিজ্ঞানী আছেন, এসির গ্যাস কোনটা ব্যবহার করা হয়েছে, লাইনের গ্যাসে কী ছিল, সেটা কোন পর্যায়ে গিয়া ফ্লেমেবল হবে, বা এটা এখান থেকে ব্রাস্ট করার মতন কোনো সিস্টেম হবে কিনা, এগুলা নিশ্চয়ই যারা ওই লেভেলের মানুষ আছেন, হ্যাঁ, এগুলাতে একটু হাই লেভেলের মানুষ, নর্মাল মিস্ত্রি টিস্ত্রিতে করলে হবে না, যেন বিষয়টার অরিজিনাল বিষয়টা আসে। আর যদি দিন শেষে দেখা যায় যে সত্যি সত্যি দুর্ঘটনা, তাহলে তিতাস কোম্পানির ওই এলাকার নারায়ণগঞ্জ সেকশনে যারা কাজ করে সবগুলার ধৈর্যা ল্যাংটা করে পিটাইতে হবে। পাশাপাশি তিতাস গ্যাস কোম্পানির এই দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য তাদেরকে তো আলাদা জরিমানা করতে হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, মিনিমাম 10 কোটি করে যারা মৃত্যু হয়েছে, আর যারা জীবিত আছে চিকিৎসার পরে তাদেরকে মিনিমাম 5 কোটি টাকা করে জরিমানা দিতে হবে। এটা জনতার পক্ষ থেকে দাবি। তবে আমার এই ভিডিওর বক্তব্যগুলোর মধ্যে জাস্ট এটা আমার সন্দিহান মন, কিছু ব্যক্তিগত চিন্তা, যেটা রাষ্ট্রের তদন্তকারী সংস্থার সাথে কোনো সম্পর্ক নাই। বাট পরবর্তী সময় দেখা যাইতে পারে যে গরিবের কথা মাঝে মাঝে বাসি হইলে ফলে। সেই পর্যন্ত অপেক্ষা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।